প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 11-এ। আজকে যে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে আমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সম্পর্কিত বেশ কিছু গাণিতিক ম্যাথ আমরা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে উদাহরণটি আছে, আমাদের তিনটি পাত্র দেওয়া আছে এ বি সি। প্রথম পাত্র হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড একটা দ্রবণ, বি নাম্বার পাত্রে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, এবং সি পাত্রে হচ্ছে আমাদের অম্লীয় মিশ্রিত প্যারাসালফেটের দ্রবণ। আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো তো, এ এবং বি দ্রবণ দ্বয়ের সাহায্যে সি দ্রবণে আয়রনের পরিমাণ বা ভর নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের সিকিউ প্রশ্নতে আমাদের প্রায় থাকে। এখন এই যে লোহার বল নির্ণয় করার সম্পর্কিত কিন্তু আমরা গত ক্লাসে বেশ কিছু উদাহরণ শেষ করেছিলাম। তো আমরা যদি একটু মনে করে দিই যে এই যে ফেরাস সালফেট থেকে লোহার বলটা নির্ণয় করব, তাকে আমরা এমন একটা পদার্থ দ্বারা জারিত করব যার আয়তন এবং ঘনমাত্রা মানটা আছে। তো আমাদের এ এবং বি পাত্রের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে অক্সালিক অ্যাসিড নামক যে যৌগটি আছে তার আয়তন এবং ঘনমাত্রা আছে, আমরা বলতে পারি যে অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে আমরা ফেরাস সালফেট থেকে লোহার বলটা নির্ণয় করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফেরাস সালফেট এবং অক্সালিক অ্যাসিড দুটাই হচ্ছে বিজারক পদার্থ। একটা বিক্রিয়া কিন্তু দুটো বিজারক পদার্থ থাকে না। তার মানে আমরা এই ফেরাস সালফেট নামক যে বিজারক পদার্থটি আছে তাকে আমরা অক্সালিক অ্যাসিডের সাথে তার কোনো ধরনের বিক্রিয়া সংঘটিত হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই ফেরাস সালফেটকে আমরা হচ্ছে জারক পদার্থ দ্বারা জারিত করতে হবে। আমাদের এই অক্সালিক অ্যাসিড ছাড়া আমাদের যে বাকি আরেকটা প্রোডাক্ট আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এই প্যারাস সালফেটের সাথে আমাদের এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বিক্রিয়া করবে। তাহলে আমরা একটু বলছি যে আমাদের অক্সালিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা থাকলেও অক্সালিক অ্যাসিডের সাথে কিন্তু ফেরাস সালফেটের কোনো বিক্রিয়া সংঘটিত হয় না। তবে ফেরাস সালফেটের সাথে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের কি করে বলতো বিক্রিয়া ঘটে। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করে আমরা ফেরাস সালফেট থেকে লোহার বলটা নির্ণয় করব। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন থাকলেও এখানে কিন্তু কোনো ঘনমাত্রা মানটা দেওয়া নাই। তাহলে আমাদের দুইটা ভ্যালু দরকার ছিল, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে ঘনমাত্রা। এই দুইটা ভ্যালু থাকলে হচ্ছে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করে প্যারাসালফেটের ভরটা, প্যারাসালফেট থেকে আমাদের লোহার ভরটা আমরা নির্ণয় করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে আমরা আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামক যে যৌগটা আছে তার ঘনমাত্রাটা বের করে ফেলবো। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করে প্যারাসালফেট থেকে লোহার ভরটা আমরা নির্ণয় করবো। এবার লক্ষণীয় যেটা সেটা হচ্ছে এই অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে কিভাবে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা বের করব। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে V1S1 বাই হচ্ছে V2S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে N1 বাই হচ্ছে N2। তাহলে এখানে V1S1 কার আয়তন ঘনমাত্রা আমরা হিসাব করবো, ধরো এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা। তাহলে V2S2 হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রার গুণফল। আর এই N1 হবে অক্সালিক অ্যাসিডকে যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করব তখন তাদের সমতাকিত করার পর অক্সালিক অ্যাসিডের যে মোল সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে N1 এর মান, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে মোল সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের N2 এর মান। লক্ষ্য করিও যে আমাদের অক্সালিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রাকে যেহেতু আমরা V1S1 কল্পনা করছি, তাহলে তার মোল সংখ্যাটা হবে N1। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আয়তন এবং ঘনমাত্রা আছে তাকে আমরা যেহেতু V2S2 কল্পনা করছি, তাহলে তার মোল সংখ্যা হবে আমাদের N2। N1 এবং N2 পাবো আমরা অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া সংঘটিত হওয়ার পর তাদের মোল সংখ্যার অনুপাত থেকে আমরা N1 এবং N2 মানটা করবো। তাহলে আমরা প্রথম থেকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ফেরাস সালফেট থেকে লোহার বল নির্ণয় করার জন্য আমরা হচ্ছে প্রথমে অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করতে পারতাম, যদি অক্সালিক অ্যাসিডকে আমরা ব্যবহার করতে পারবো না, কেননা তার আয়তন এবং ঘনমাত্রা থাকলেও আমাদের অক্সালিক হচ্ছে একটা বিজারক পদার্থ, ফেরাস সালফেটও কিন্তু আমাদের বিজারক পদার্থ, অর্থাৎ একই ধরনের পদার্থ হওয়ার কারণে আমরা অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করতে পারবো না। আমাদেরকে ব্যবহার করতে হবে আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করে ফেরাস সালফেট থেকে লোহার ভরটা আমরা নির্ণয় করব। তবে এই ক্ষেত্রে যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা নাই, আমরা যে কাজটা করব আগে অক্সালিক অ্যাসিডকে ব্যবহার করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করব। আমরা সেই কাজটা করি। প্রথম হচ্ছে আমাদের অম্লীয় বা লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত অক্সালিক অ্যাসিডের সাথে আমাদের হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতাকৃত সমীকরণটা আমাদের লাগবে। তো সমতাকৃত সমীকরণ আমরা জানি, আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে আমাদের
সালফারিক অ্যাসিড। এখন হচ্ছে আমরা যদি মনে করা দিই যে অক্সালিক অ্যাসিড থাকলে আমাদের বিক্রিয়া পরে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, সালফারিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি, এবং সর্বশেষ দুটি দর্শক আয়ন মিলে পটাশিয়াম সালফেট আমাদের উৎপন্ন। এই বিক্রিয়াটা সমতা করার জন্য আমরা একটা কোড নাম্বার পড়ছিলাম, সেটা ছিল আমাদের 528। অর্থাৎ অক্সালিক অ্যাসিড হচ্ছে 5 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 2 মোল, সালফারিক অ্যাসিড হচ্ছে আমাদের 8 মোল। যেহেতু এখানে 5 মোল আমাদের অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তার মানে হচ্ছে আমাদের কার্বন হচ্ছে 5 দুগুণে 10, তার মানে উৎপাদের জায়গায় আমরা কার্বন ডাইঅক্সাইড লিখবো 10 মোল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু 2 মোল, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে আমাদের 2 মোল। সালফারিক অ্যাসিড যেহেতু 8 মোল, তাহলে পানি পাবো হচ্ছে আমাদের 8। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা বলছিলাম যে আমাদের যেহেতু বিজারক পদার্থটা হাইড্রোজেন দিয়ে শুরু হয়, উভয় পাশে আমাদের কিন্তু হাইড্রোজেন পরমাণু সংখ্যাটা সমান করতে হবে। এই ক্ষেত্রে দেখো তো অক্সালিক অ্যাসিডে এখানে হাইড্রোজেন হচ্ছে 5 মোল, আর সালফারিক অ্যাসিডে আমাদের হাইড্রোজেন হচ্ছে 8 মোল, টোটাল হচ্ছে 13 মোল। আর উৎপাদে পানিতে আমাদের হাইড্রোজেন হচ্ছে কত মোল? 8 মোল। তাহলে উভয় পাশে কিন্তু হাইড্রোজেন পরমাণু সংখ্যা সমান নেই। তাহলে যেহেতু আমাদের বাম পাশ হচ্ছে 13 মোল, ডান পাশ হচ্ছে 8 মোল, আমরা যে কাজটা করতে পারি এই 8 থেকে যদি আমরা 5টা বিয়োগ করে দিই, তাহলে কত থাকবে? 3। এবং 8 এর জায়গায় আমরা 3 লিখলে হচ্ছে আমাদের সমতা করাটা হয়ে যাবে। আমরা সেই কাজটা একটু করি। 8 এর জায়গায় কত আসবে আমাদের? 3। মোল সংখ্যাটা বা হাইড্রোজেন সংখ্যাটা সমান করার জন্য। এখন এই পুরা বিক্রিয়া আমাদের মূলত কাজ হচ্ছে দুজনকে নিয়ে, যার মানটা আমরা বের করবো আর যার মানটা আমাদের দেওয়া আছে। যেহেতু আমাদের অক্সালিক অ্যাসিডের মান দেওয়া আছে, তাহলে আমরা তাকে নিব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু আমরা ঘনমাত্রা বের করবো, তাহলে আমরা এই দুজনের মধ্যে আমরা সম্পর্কটা স্থাপন করবো। আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল? 2 মোল অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে কত মোল? আমাদের হচ্ছে 5 মোল অক্সালিক অ্যাসিড। 5 মোল অক্সালিক অ্যাসিড আমাদের বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। এবার এই সম্পর্ক থেকে আমরা তাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি বের করবো? তো ঘনমাত্রাটা বের করবো। আমরা যদি এবার চলে আসি আমাদের এবার যে সূত্রটা, সেটা হবে V1F1 বাই হচ্ছে V2F। V1F1 আমরা কাকে কল্পনা করছি বলতো? অক্সালিক অ্যাসিড। আর V2F2 হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে দেখো তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি হবে? N1 বাই কত বলতো? N2। তো আমাদের যে মানগুলো আছে, দেখো হচ্ছে আমাদের কি কি মান দেওয়া আছে। প্রথম হচ্ছে অক্সালিক অ্যাসিডের একটা আয়তন দেওয়া আছে, H2C2O4 এর আয়তন আছে আমাদের V1 ধরতে পারি এটাকে, 50 মিলিলিটার। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা আছে আমাদের F1, পয়েন্ট কত মোলার? 1 মোলার। তারপর হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিডের একটা মোল সংখ্যা আমাদের পেয়েছি আমরা। অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যা N1 সমান কত মোল পেয়েছি? 5 মোল। এবার আমরা চলে এলো, দেখো তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন প্রশ্ন আমাকে দেওয়া আছে। V1 ইকুয়াল টু হচ্ছে 30 ml। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা একটা মোল সংখ্যা পেয়েছি, মোল সংখ্যা কত মোল? 2 মোল। তাহলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ঘনমাত্রা বের করব। এর হচ্ছে ঘনমাত্রা আমাদের F2 ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেশন করে যদি আমরা আমাদের হচ্ছে ঘনমাত্রা বের করতে যাই, আমরা আরো গণন করলে কি লিখতে পারি? দেখো তো হচ্ছে N1 V2F2 ইকুয়াল টু হচ্ছে N2 V1F1। তাহলে এর পরবর্তী লাইনে যদি আমরা চলে যাই, তাহলে আমাদের হচ্ছে ফাইনালি F2 ইকুয়াল টু কি দাঁড়াবে? F2 ইকুয়াল টু দাঁড়াবে, দেখো তো হচ্ছে আমাদের, দেখো হচ্ছে N2 V1F1 বাই হচ্ছে আমাদের V2 N1। আমরা লিখতে পারি হচ্ছে N2 V1F1 বাই হচ্ছে, যদি দেখো তো N1 V2। তাহলে এই 5টা মান যদি আমরা বসা দিই আমাদের রেজাল্টে, তো আমাদের কিন্তু চলে আসবে কার মান?
আমাদের হচ্ছে S2 এর মানটা চলে আসবে। এখন দেখো তো হচ্ছে N2 এর মান কত ছিল আমাদের 2, B1 ছিল আমাদের, যদি আমরা আয়তনটা দেখি, আয়তন ছিল আমাদের কতটুকু, B1 হচ্ছে 50, S1 হচ্ছে আমাদের 0.1, আমাদের হচ্ছে 50 ইন্টু হচ্ছে 0.1, আর N1 এর মান হচ্ছে 5, B2 এর মান হচ্ছে আমাদের, B2 আমাদের দেওয়া ছিল দেখো তো কত 30 ml। আমরা হচ্ছে 30 ml যদি বসা দিই, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ঘনমাত্রা মান বের হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে। তাহলে রেজাল্ট আমরা বের করি 2 ইন্টু 50.1 বা হচ্ছে 5 ইন্টু 30, তাহলে ঘনমাত্রা বের হচ্ছে 0.066 বা 67। এই ঘনমাত্রাটা আমরা বের হয়েছে কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কার ঘনমাত্রা বের হচ্ছে, আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, যে মানটা আমাদের দেওয়া ছিল না প্রশ্নে, তার ঘনমাত্রা আমরা বের করছি। এখন দেখুন তো হচ্ছে আপনার কাজটা কি, আপনার কাজটা হচ্ছে এবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ঘনমাত্রাটা বের করে ফেলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এবার আমাদের প্যারাস সালফেটের আমাদের বিক্রিয়া করে আমরা লোহার ভরটা আমরা বের করব। তাহলে আমরা সেই ধাপে চলে আসি। আমাদের হচ্ছে আমরা আবার লিখতে পারবো, আবার অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত, কার সাথে বিক্রিয়া হবে দেখো তো, ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতাকৃত সমীকরণ। আর এখানে বিক্রিয়া কি হবে দেখো তো, প্রথম হচ্ছে ফেরাস সালফেট যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া পর আমরা জানি ফেরাস সালফেট থেকে উৎপন্ন হবে কি আমাদের ফেরিক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, সালফিউরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি, এবং সর্বশেষ যদি দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। তো এই বিক্রিয়াকে সমতা করার ক্ষেত্রে আমরা একটা কোড নাম্বার পড়িয়েছিলাম 10-28, অর্থাৎ ফেরাস সালফেট উৎপন্ন হবে 10 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 2 মোল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের 8 মোল। তাহলে আমাদের রাইট সাইডটা যদি সমতা করতে হয়, যদি এখানে আয়রন হচ্ছে 10টি, এখানে আমরা 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 2টি, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে 2 মোল, আর সালফিউরিক অ্যাসিড যদি আমাদের 8 মোল, তাহলে পানি উৎপন্ন হবে আমাদের 8। এখন এই সম্পূর্ণ বিক্রিয়া আমাদের কাজ হচ্ছে দুজনকে নিয়ে, একটা হচ্ছে যার মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং যার মানটা আমরা বের করব। যদি আমরা লোহার ভরটা বের করব, তাহলে ফেরাস সালফেট আমাকে নিতে হবে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা দুটো আমাদের যেহেতু আছে, তাহলে সেখান থেকে আমরা লোহার ভরটা বের করব। তাহলে যার মানটা দেওয়া আছে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মান দেওয়া আছে, তাকে আমরা লিখতে পারবো আগে 2 মোল পটাশিয়াম কি বলতো পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট, যেহেতু লোহার ভরটা বের করব, তাহলে ফেরাস সালফেটকে আমরা ইকুইভ্যালেন্ট ডান পাশে লিখবো, কত মোল 10 মোল ফেরাস সালফেট। এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারবো যে 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 মোল ফেরাস সালফেট। আচ্ছা, আমরা এখন জানি 1 মোলের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর এখান থেকে যদি আমরা লোহার ভরটা বের করব, তাহলে লোহার যদি ভর বের করবো, তাহলে 1 মোলের পরিবর্তে তার আমরা আণবিক ভর নিয়ে কাজ করব। তো আমরা জানি আয়রনের আণবিক ভরটা কত, আয়রনের আণবিক ভর হচ্ছে আমাদের আণবিক ভর 55.85 গ্রাম। এটা তার 1 মোলের জন্য আমরা লিখতে পারবো, যদি এখানে আছে 5 মোল, তাহলে লিখতে পারবো 5 ইন্টু 55.85 গ্রাম। আমরা যেহেতু লোহার ভরটা বের করব, তাহলে এখান থেকে যদি সালফেটটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে আয়রন কত প্লাস 2 প্লাস। এখন একটু দেখো, আমরা যদি ফাইনালি দেখি আমাদের যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আসলে আয়তনটা কতটুকু ছিল, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেখো তো আয়তনটা ছিল আমাদের, এই যে একটু দেখো 30 ml, আর তার ঘনমাত্রা আমরা বের করে রাখছিলাম, সেটা হচ্ছে দেখো তো কত বলতো 0.067 মোল। তাহলে আমরা হচ্ছে এই পরিমাণ আয়তন এবং ঘনমাত্রার জন্য আমরা হচ্ছে লোহার ভরটা বের করবো। তাহলে সর্বশেষ আমরা লিখতে পারি 30 ml 0.067 মোলার
পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি? দেখেন তো হচ্ছে গত ক্লাসে আমরা একটা টিপস করছিলাম যে এখানে নিচে থাকবে শুধু 1000 আর উপরে এর বাইরে যতগুলো মান আছে সবগুলো আমরা গুণ করে দিলে হবে। উপরে কি কি মান থাকবে তাহলে 5 × 55.85 আর এখানে যে দুটা মান আছে আয়তন এবং ঘনমাত্রা এই দুটো যদি আমরা গুণ করে দিই ডিরেক্ট আমাদের হচ্ছে লোহার ভরটা বের হয়ে যাবে। তাহলে সেই কাজটা আমরা করি 5 × 55.85 30 ইন্টু কত বলতো 0.067। এখান থেকে এখন দেখো তো আমরা ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত লোহার ভরটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে 5 × 55.85 30 ইন্টু 0.067 বাই হচ্ছে 1000। আমাদের কাঙ্ক্ষিত লোহার ভর বেরোচ্ছে 0.561 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সি নামক যে পাত্রটি ছিল সি পাত্রে আমাদের আমরা বলতে পারি সি পাত্রে আয়রনের ভর কত বের হয়েছে আমাদের 0.561 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তিনটা পাত্র থেকে আমাদের লোহার ভরটা আমরা বের করা শিখেছি। নেক্সট উদাহরণটা আমরা আসবো এবার। এখানে কি দেওয়া আছে দেখো তো 5 গ্রাম লৌহ আকরিককে লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 150 ml এর একটা দ্রবণ তৈরি করা হয়েছে। উক্ত দ্রবণ থেকে আমরা 30 ml নিয়ে টাইট্রেশন করতে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের 25 ml 0.03 মোলার প্রয়োজন হয়। আমাকে প্রশ্ন বের করতে বলছে লৌহ খণ্ডের আকরিকের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা করতে পারলে আমাদের এই টাইপের যত ধরনের ম্যাথ হয় মোটামুটি আমাদের অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমাদের একটা নমুনা লোহা দেওয়া আছে যেটা হচ্ছে 5 গ্রাম। এই 5 গ্রাম নমুনা লোহাকে আমরা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করার পর যে দ্রবণটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 150 ml এর দ্রবণ। কিন্তু আমরা যখন এই 150 ml দ্রবণ তৈরি করার পর সেখান থেকে মাত্র 30 ml নিয়ে টাইট্রেশন করা হয়েছে কাকে দিয়ে? পটাশিয়াম ডাইক্রোমেটকে। তার মানে হচ্ছে আমাদের যে দ্রবণটা আমরা পেয়েছিলাম 150 ml এর সেখান থেকে মাত্র 30 ml নিয়ে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা টাইট্রেশন করা হচ্ছে। সর্বশেষ আমাকে বলছে লৌহ খণ্ডে আকরিকের ভেজালের শতকরা পরিমাণ। আমাদের এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি আমরা আগে প্রথমে যে কাজটা করব আমাদের একটা প্রথমে লোহার ভর বের করব। ওই লোহার ভর যদি 5 গ্রামের থেকে সমান হয় বা 5 গ্রাম থেকে সমান হয় তখন আমরা বলবো নমুনা লোহাটি বিশুদ্ধ। আর যদি 5 গ্রাম থেকে কম হয় তখন আমরা বলবো নমুনা লোহাটি ভেজাল আছে। আর যদি ভেজাল থাকে তাহলে আমরা কি করতে পারবো? ভেজালের শতকরা পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা শুরু করে আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের লোহার ভরটা আমরা বের করবো। তো এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াগুলো কি কি হবে দেখো তো। প্রথম হচ্ছে নমুনা লোহাকে আমরা আয়রন তাকে আমরা দ্রবীভূত করছি কোথায়? সালফিউরিক অ্যাসিড দ্রবণে। তাহলে এই আয়রনের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড একটা বিক্রিয়া হবে। তাহলে আমরা জানি ধাতু যোগ অ্যাসিড উৎপন্ন হবে লবণ যোগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই লৌহ খণ্ডকে আমরা যখন সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করব তখন আমাদের লবণটা উৎপন্ন হয়েছে কি বলতো? ফেরাস সালফেট। এবার এই ফেরাস সালফেটের সাথে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের আমাদের একটা সমতাকৃত সমীকরণ লাগবে। তাহলে এরপর আমরা চলে আসবো আমাদের উৎপন্ন হচ্ছে আমাদের ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা সমতাকৃত সমীকরণ লাগবে। সমতাকৃত সমীকরণ আমরা জানি যে ফেরাস সালফেটের সাথে যে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা সমতাকৃত সমীকরণ সেটা কিন্তু অম্লীয় দ্রবণে হয় অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সহযোগে। তাহলে এখানে কি হবে? প্রথম হচ্ছে ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট তারপর হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এবার আমরা জানি ফেরাস সালফেট থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হবে ফেরিক সালফেট। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাদের উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট। সালফিউরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে আমাদের পানি এবং সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট মিলে উৎপন্ন হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়াটাকে সমতা করার জন্য আমাদের একটা কোড নাম্বার ছিল 617। তার মানে আমরা বলতে পারবো যে ফেরাস সালফেট হচ্ছে 6 মোল, পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের 7 মোল। আর রাইট সাইডে যদি আমরা সমতা করতে যাই যেহেতু আয়রন এখানে 6 মোল আছে তাহলে এখানে আমরা গুণ করবো 3 দ্বারা, 3 দুগুণে 6। পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল, তাহলে ক্রোমিয়াম সালফেট 1 মোল, সর্বশেষ সালফিউরিক অ্যাসিড হচ্ছে 7 মোল, তাহলে পানি উৎপন্ন হবে আমাদের 7 মোল। এখান থেকে যেহেতু আমাদের সম্পর্ক লাগবে শুধু দুজনের
পটাশিয়াম ডাইক্রোমেটের একটা মান দেওয়া আছে, তাকে ব্যবহার করে আমরা হচ্ছে লোহার ভরটা বের করব। তাহলে যার মানটা দেওয়া আছে তাকে আমরা লিখবো হচ্ছে আগে, অর্থাৎ আমরা লিখতে পারবো যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 6 মোল ফেরাস সালফেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল টু হচ্ছে, আমরা লোহার ভরটা জানি, লোহার ভরটা যদি আমরা বের করতে যাই তাহলে তার 1 মোলের পরিবর্তে আমাদের হিসাব করতে হবে তার আণবিক ভর। কি ভর? আমাদের আণবিক ভরটা আমরা হিসাব করতে হবে। তো আমরা জানি আয়রনের আণবিক ভর 55.85 গ্রাম। 55 হচ্ছে আমাদের 85 গ্রাম, এটা তার 1 মোলের জন্য। যেহেতু আমাদের হচ্ছে আয়রন হচ্ছে এখানে কত মোল আছে, 6 মোল, বা ফেরাস সালফেট হচ্ছে 6 মোল, আমরা লিখতে পারবো 6 ইন্টু 55.85 গ্রাম। ফেরাস সালফেট থেকে সালফেটটা বাদ দিয়ে দিলে আমাদের হচ্ছে আয়রন 2+। এখন দেখো একেবারে আমরা এখন শর্টকাটে যে আমাদের লোহার ভরটা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের কতটুকু ছিল, 25 ml, 0.03 মোলার, 0.03 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এই লাইনটা আমরা কিভাবে করবো মনে আছে কিনা, যে সেটা হচ্ছে 1000 থাকবে কথা বলতো নিচে, উপরে কি কি থাকবে, আর বাকি সবগুলা মান হচ্ছে আমরা উপরে কোন করে ফেলবো। তাহলে লিখতে পারবো 6 ইন্টু 55.85, এবার সে মান হচ্ছে আমাদের 25 ইন্টু হচ্ছে 0.03 মোলার। এখন এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের লোহার ভরটা বের হবে। আমরা কাঙ্ক্ষিত মানটা কত আসে আমরা দেখি, 6 ইন্টু 55.85 ইন্টু হচ্ছে 25.03 ভাগ হচ্ছে 1000, রেজাল্ট আছে দেখো তো 0.2513 গ্রাম আয়রন 2+। এবার একটু শোনো, আমরা 25 ml 0.03 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন ফেরাস সালফেটকে জারিত করি, সেই বিক্রিয়ায় আমাদের লোহার ভর বের হচ্ছে কত বলতো, 0.2513 গ্রাম। কিন্তু কথা হচ্ছে আমি যে এই পরিমাণ ভরটা পেয়েছি সেটা হচ্ছে আমরা প্রথমে দ্রবণটা তৈরি করছিলাম কিন্তু 150 ml এর, কিন্তু সেখান থেকে আমরা টাইট্রেশন করছিলাম মাত্র 30 ml কে নিয়ে। তার মানে হচ্ছে এখন বলতে পারি যে 30 ml কে টাইট্রেশন করার পর আমাদের লোহার ভর হচ্ছে 0.2513 গ্রাম। কিন্তু আমাদের হিসাবটা করতে হবে 150 ml নিয়ে, কারণ আমি তো প্রথম দিকে দ্রবণটা তৈরি করছিলাম 150 ml এর দ্রবণ, সেখান থেকে কাজ করছিলাম 30 ml নিয়ে। তারপর 30 ml থেকে যে পরিমাণ লোহা জমা হবে 150 ml কিন্তু তার থেকে আরো বেশি পরিমাণ আমাদের আয়রন বা লোহার পরিমাণ ভর জমা হবে। তাহলে এই কাজটা আমাদের বাড়তি। এখন আমরা এখানে আবার করতে পারি যে সুতরাং যে আমি লোহাটা পেয়েছিলাম সেটা হচ্ছে 30 ml, 30 ml থেকে প্রাপ্ত আয়রন, মানে আমরা যে দ্রবণটা তৈরি করছিলাম 150 ml, সেখান থেকে 30 ml থেকে প্রাপ্ত আয়রনের পরিমাণ হচ্ছে কত বলতো, 0.2513 গ্রাম। আমাদের মূল দ্রবণটা কত ml, 150 ml। এরপর আমাদের হিসাব করতে হবে 150 ml থেকে আমরা কতটুকু লোহা পেতে পারি। তাহলে বলা যায় যে 150 ml থেকে প্রাপ্ত আয়রন কতটুকু হবে দেখেন তো, 0.2513 ভাগ হচ্ছে 30 ইন্টু হচ্ছে আমাদের 150। এখানে আমাদের এখান থেকে আমরা এখন যে ভরটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোহার ভর। তাহলে মানটা আমাদের আসবে 0.2513 ইন্টু হচ্ছে 150 ভাগ হচ্ছে 30, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 1.2565 গ্রাম। তার মানে দেখো তো 150 ml দ্রবণ থেকে আমরা শেষ পর্যন্ত লোহার ভর পেয়েছি 1.2565 গ্রাম। এবার দেখো তো আমরা যে প্রথমে নমুনা লোহাটা দেখছিলাম সেটা ছিল কত গ্রাম, 5 গ্রাম, কিন্তু আমি জারিত করার পর লোহার ভর যেটা আরো কম পাচ্ছি, আমরা বলতে পারি যে আমাদের নমুনা লোহাটা কি নয়, বিশুদ্ধ নয়। তার মানে এখানে ভেজাল আছে, এবং ভেজাল থাকলে সেই ভেজালের শতকরা পরিমাণটা আমাদের আবার নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এরপর স্টেপে চলে আসি, আমরা বলতে পারবো এখন যে নমুনা লোহায় ভেজাল আছে, আমাদের নমুনা লোহায় ভেজাল আছে কতটুকু, আমি নমুনা নিয়েছিলাম 5 গ্রাম, আর আমাদের হচ্ছে বিশুদ্ধ লোহাটা কতটুকু পেয়েছিলাম 1.2565। আমাদের
1.2565 গ্রাম হচ্ছে আমাদের বিশুদ্ধতার মান। বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ভেজালের মান। 5 বিয়োগ 1.2565, তাহলে হচ্ছে 3.7435, এতটুকু আমাদের ভেজাল আছে। এখন ভেজাল থাকলে আমাদের আবার ভেজালে কি পরিমাণ বের করতে বলছে? শতকরা পরিমাণ। তাহলে আমরা এই যে 3.7435 গ্রাম ভেজাল আমরা পেয়েছিলাম 5 গ্রাম নমুনা লোহায়, তাহলে আমরা ভেজালের শতকরা পরিমাণ হিসাব করবো প্রতি 100 গ্রামে কতটুকু ভেজাল আছে। তাহলে লেখা যাবে যে 5 গ্রাম নমুনা লোহায় ভেজাল আছে আমাদের কতটুকু? 3.7435 গ্রাম, এতটুকু আমাদের ভেজাল আছে। তো আমরা এখন 100 গ্রাম নমুনা হিসাব করে যদি করি, 100 গ্রাম নমুনায় ভেজাল থাকবে কতটুকু? 3.7435 বাই 5 ইন্টু হচ্ছে আমাদের 100, তাহলে ক্যালকুলেশন করা যাবে। 3.7435 ইন্টু হচ্ছে আমাদের 100 ভাগ হচ্ছে 5, তাহলে আসলে আমাদের 74.87 গ্রাম। তার মানে 100 গ্রামে যদি এতটুকু আমাদের ভেজাল পাওয়া যায়, আমরা বলা যেতে পারে যে ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ 74.87%। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। শুধু এখানে পার্থক্যটা ছিল যেটা, আমরা যে প্রথমে দ্রবণটা বানানো হয়েছিল, যে লৌহখণ্ডকে সালফেরিক অ্যাসিডে মিশ্রিত করার পর যে দ্রবণটা ছিল সেটা ছিল 150 ml এর বানানো হয়েছে। সেখান থেকে আমি প্রথমে টাইট্রেশন করছিলাম কত ml নিয়ে? 30 ml নিয়ে। তার মানে আমাদের জারিত করার পর প্রথম যে ভরটা আমরা পেয়েছিলাম এটা হচ্ছে 30 ml থেকে প্রাপ্ত লোহার ভর। 150 ml থেকে তার থেকে একটু বেশি হবে, এই লাইনটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাস্ট আরেকটা উদাহরণ আমরা দেখবো। এখানে কি দেওয়া আছে দেখো তো, লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা 25 ml হাইড্রোজেন পারঅক্সাইডকে সম্পূর্ণ জারিত করা হয়। তাহলে ওই নমুনায় হাইড্রোজেন পারঅক্সাইডকে সম্পূর্ণ যদি জারিত করা হয়, ওই নমুনায় হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এই অঙ্কটা কিন্তু অলমোস্ট আমাদের করা হয়ে গেছে একরকম ভাবে। আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, সেখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইডকে তার সাথে জারিত করা হবে, এবং হাইড্রোজেন পারঅক্সাইড একটা আয়তন দেওয়া আছে, তোমাকে সর্বশেষ একটা ঘনমাত্রা বের করতে বলা হয়েছে। আমরা এই অঙ্কটা করতে পারি আমাদের যে সূত্র আমরা পড়ছিলাম, যে V1F1 বাই হচ্ছে V2F2 ইকুয়াল টু হচ্ছে আমাদের N1 বাই কত বলো তো? N2। এই সূত্র থেকে আমরা কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা এখন বের করে ফেলতে পারবো। তার আগে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা সমতাকৃত সমীকরণ আমাদের লাগবে। তো প্রথমে আমরা লিখতে পারি অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কার সাথে বিক্রিয়া হবে দেখো তো? হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতাকৃত সমীকরণ। তাহলে এই বিক্রিয়াটা হবে, শুরুতে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হচ্ছে অক্সিজেন মুক্ত মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, এবং সালফিউরিক অ্যাসিড থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এবং এই বিক্রিয়ার জন্য আমরা একটা কোড করছিলাম 528। তার মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হবে 5 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 2 মোল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের 8 মোল। তাহলে বিক্রিয়া পরে যদি আমরা সমতা করতে যাই, হাইড্রোজেন পারঅক্সাইড যেহেতু 5 মোল, তাহলে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে 5 মোল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু 2 মোল, ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে 2 মোল, আর সালফিউরিক অ্যাসিড যেহেতু 8 মোল, তাহলে পানি হচ্ছে আমাদের 8 মোল। এবং পুরা বিক্রিয়া আমাদের শুধু সম্পর্ক হবে দুজনের মধ্যে, যার মানটা আমরা বের করব এবং যার মানটা আমাদের দেওয়া আছে। যার মানটা বের করব তাকে লিখবো ইকুয়ালের পরে, যার মানটা দেওয়া আছে তাকে আমরা লিখবো ইকুয়ালের আগে। আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের মান দেওয়া আছে, আমরা বলতে সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মান দেওয়া আছে, আমরা পটাশিয়াম হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা বের করব। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে 2 মোল
পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 5 মোল হাইড্রোজেন পার অক্সাইড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা মান দেওয়া আছে তাকে আমরা আগে লিখবো, আর হাইড্রোজেন পার অক্সাইড যেটা মান বের করবো তাকে আমরা ইকুয়ালের ডান পাশে লিখবো। এখন দেখো তো আমাদের এখানে কি কি মানগুলো আমাদের আছে। আমাদের মানগুলো হচ্ছে আসলে আমরা মানগুলোর দিকে তাকাই। প্রথম হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা আয়তন আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের V1 15 ml। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা আমাদের আছে F1, এগুলো আমরা লিখতে পারবো হচ্ছে 0.3 মোলার। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা একটা মোল সংখ্যা পেয়েছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা যেটাকে আমরা বলতে পারি N1, মোল সংখ্যা আমরা কত মোল পেয়েছিলাম? 2 মোল। আর হাইড্রোজেন পার অক্সাইডের আমাদের হচ্ছে আয়তন আছে প্রশ্নে, এটা হচ্ছে আমাদের V2 25 ml। এবং সমতা করার পর আমাদের হাইড্রোজেন পার অক্সাইডের একটা আমরা মোল সংখ্যা পেয়েছি, মোল সংখ্যা আমাদের N2 আমরা পেয়েছি হচ্ছে 5 মোল। তাহলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের আমরা হচ্ছে ঘনমাত্রাটা বের করব, S2 হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের সূত্র যদি আমরা এবার কাজটা নিয়ে করি, আমাদের সূত্র হবে দেখো তো V1 F1 বাই হচ্ছে B2 F2। B1 F1 আমরা কাকে কল্পনা করছি বলতো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর B2 F2 কল্পনা করছি আমরা কাকে? হাইড্রোজেন পার অক্সাইড। তাহলে এখানে আমাদের সূত্র জানি N1 বাই কত বলতো? N2। আমাদের লক্ষ্য হচ্ছে S2 মানটা বের করা। তাহলে আমরা যদি আরো গুণন করি আমরা লিখতে পারবো N1 V2 S2 ইকুয়াল হচ্ছে N2 V1 S1। তাহলে এখানে S2 ইকুয়াল কি দাঁড়াবে? N2 V1 S1 বাই হচ্ছে N1 V2। এখন দেখো তো সবগুলো মান কিন্তু আমাদের কাছে আছে, মানগুলো আমরা বসা দিই। N2 মান হচ্ছে আমাদের 5, V1 মান হচ্ছে 15, F1 মান হচ্ছে 0.3 মোলার, এবং N1 হচ্ছে আমাদের 2, V2 মান হচ্ছে আমাদের 25। এখন এই ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড আমাদের ঘনমাত্রাটা বের হয়ে যাবে, সেটা আমরা করে ফেলি। 5 ইন্টু 15.3 ভাগ হচ্ছে আমাদের 2 ইন্টু 25। তাহলে আমাদের আনসার চলে আসছে, সেটা হচ্ছে 0.45 মোলার। তো হচ্ছে এই আমাদের ম্যাথটা শেষ। আমাদের হচ্ছে এই একই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডে কি বের করতে পারি? ঘনমাত্রা আমরা বের করতে পারি।